সম্মানিত দর্শক, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জবান কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না। ফুসফাস করে তিনি কথা বলেই চলেছেন, একের পর এক সাক্ষাৎকার দিয়েই যাচ্ছেন। সেটা নিজের বক্তব্যের মাধ্যমে হোক, লিখিত বক্তব্যের মাধ্যমে হোক, কখনো কখনো টেলিগ্রামে, কখনো কখনো সেই সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেখানে, আবার রয়টার্স, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে ইকোনমিক্স, মানে যত সেই হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের ডন, ইন্ডিয়ান এক্সপ্রেস, যত বিখ্যাত পত্রিকা রয়েছে দুনিয়ার, এই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, সমস্ত পত্রপত্রিকাগুলোতে কোথা থেকে তিনি সেই সমস্ত লবিস্ট টবিস্ট ম্যানেজ করে, সেটা তিনি করে না ভারত সরকার করে আল্লাহই জানে, একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছেন গত 2 বছর ধরে। আওয়ামী লীগ বাংলাদেশে আমরা খুঁজে পাচ্ছি না, পথে ঘাটে কোথাও আমি আওয়ামী লীগকে দেখি না। মাঝে মধ্যে দু একজন সালাম দেয়, কানে কানে এসে বলে যে ভাই অমুক জায়গার অমুক ছাত্রলীগ বা আওয়ামী লীগের অমুক কমিটিতে ছিলাম, কিন্তু ঠিক ওইভাবে জনারণ্যে বুক ফুলিয়ে সিনা উঁচিয়ে বাংলাদেশে কোথাও কোনো ওইভাবে বাস্তব আওয়ামী লীগ দেখা যাচ্ছে না। কিন্তু শেখ হাসিনার যে টোন, তার বক্তব্য, তার কৌশল, হোয়াট এভার মেবি, তার সেটা জারি জুরি বাহাদুরি, এটা কেবলমাত্র তার জবান, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সুপা, সরস্বী করে সুপা একারে পা, সুপা। এই সুপার জোরে বাংলাদেশের যে আমরা ৫৫,৫৯৮ বর্গ মাইল এলাকার মাটি, বাতাস, বাতাস যেটাকে বলা ইথার, তারপরে এখানে যত নদ নদী সমুদ্র পাহাড় আছে, সব জায়গাতেই শেখ হাসিনার সেই জবান মোবারক থেকে, সুপা মোবারক থেকে যা বেরোচ্ছে, ওইগুলো নিয়ে টিয়া পাখি গান রচনা করছে, ময়না পাখি নাচতেছে, ওইগুলো নিয়ে বাঘ হুঙ্কার দিচ্ছে, বাঘিনীর সাথে প্রেম করছে, ওইগুলো নিয়ে বানর তার বাদরামে শুরু করেছে শেখ হাসিনার বক্তব্য নিয়ে। তার বক্তব্য নিয়ে পাখি গানের সাথে সাথে নদীর ঢেউ ওইভাবে তৈরি হচ্ছে। পদ্মার নদী ভাঙন শুরু হয় তার বক্তব্য দিয়ে, আবার কোনো কোনো জায়গাতে নদীতে চর পড়ে যায়। তার ভাষণের দাপটে পদ্মাতে ইলিশ বিলীন হয়ে সব ভারতে চলে যাচ্ছে, এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। ৩,০০০, ৩,৫০০ টাকা করে কেজি ইলিশের দাম, কোথায় গেল সেই কেজি? সব দোষ শেখ হাসিনার এই বক্তব্য দেওয়ার ফলে। এবং এই যে শেখ হাসিনার চোপা তার বক্তব্য, এটি আমাদের যারা শাসক দল, তাদেরকে এতটা বিরক্ত করছে যে তারা কেউ আসলে ঘুমাতে পারছেন না। সবার ঘুম হারাম হয়ে গেছে, সবার মেজাজ গরম হয়ে গেছে, সকলের শরীরে অ্যালার্জি উঠে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, যদি শেখ হাসিনার জবানটা বন্ধ করতে পারতেন, তাকে আপনি গুলি মেরেও ক্ষমতা থেকে ছড়াতে পারতেন না। সে যে নির্বাচন দিয়ে চলে গেল, তারেক রহমান সাহেবের কাছে ক্ষমতা দিয়ে চলে গেল, 99% যে বাহাদুরি বা এর 99% যে ক্রেডিট, এটি মূলত শেখ হাসিনার জবান, শেখ হাসিনার চোপা, তার বক্তব্য, তার ট্রল। সে যেভাবে ওখানে প্রতিটা মুহূর্তে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখাচ্ছিল, যেভাবে আতঙ্ক ছড়াচ্ছিল, যেভাবে টুস করে ঢুকে পড়ার কথা বলছিল, ওই অবস্থা আসলে শুনে কোনো জনই মানুষ আসলে যমুনাতে ঘুমানো যায় না। এখন অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাতে পারছেন, দেখেন তার চেহারাও ভালো হয়ে গেছে। কিন্তু যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা প্রধান উপদেষ্টা ছিলেন, তার চেহারা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এবং তিনি অনেকটা অসহায় হয়ে বারবার নরেন্দ্র মোদীকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন, আচ্ছা ওনার সুপারটা একটু বন্ধ করা যায় না, তার মুখটা একটু বন্ধ করা যায় না। এই ভারত সেটা করে নাই। ভারত তো মানে কি বলবো, আমরা যেটাকে বলি ফাজিল, দুষ্ট, আমরা যেটাকে বলি, যাকে বলা হয় হয়তো দুষ্ট আর ফাজিল, এটাই ভালো। তো যখনই দেখলো যে বাংলাদেশের লোকজন শেখ হাসিনার মানে বক্তব্যে তারা অস্থির অনুভব করছে, এবং তাদের মানে ভারত সীমান্তে কামান জড়ো করেছে, খবর আসলো। তারপর সীমান্তে তারা হাজার হাজার সৈন্য সমাবেশ করেছে, এই খবরও তো আমরা বাংলাদেশে শুনেছি। অজিত দোভাল তাদের নিরাপত্তা উপদেষ্টা ঘন ঘন কলকাতা আসছে,
তারপর তারা যে কোনো সময় এয়ার স্ট্রাইক করবে, সার্জিক্যাল অপারেশন চলবে। ভারতের সেই ময়ূখ রঞ্জন সাংবাদিক লাফিয়ে লাফিয়ে যত কথা বলল, আমরা বাঙালি ঘোড়ার ডিম কিচ্ছু ভয় পাই নাই। কিন্তু আমরা ভয় পেয়েছি শেখ হাসিনার কথাবার্তা। এবং সেই কথাবার্তার কারণে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষ, এত সফল মানুষ, প্রতিদিন এই শেখ হাসিনার বক্তব্য সামহাও তিনি শুনতেন। ফলে তার হজম ভালো হতো না, বদহজম হয়ে যেত। 88 বছর বয়স। এ বয়সে এমনি ওই যে আব্দুল করিমের যে বিখ্যাত গান, আগের মতো খেতে পাই না, খাবার খাইলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না, খাবার খাইলে হজম হয় না, আগের বাহাদুরি গেল কই। এই বয়সে মেশিনপত্র জিনিসপত্র সব এলোমেলো হয়ে যায়। তারপর যদি আবার ভয় থাকে তাহলে একেবারেই হজম হয় না, মুখ থেকে গন্ধ আসে, বগল থেকে গন্ধ আসে, পেটের মধ্যে গুড় 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 করে শব্দ হয়, আর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আর কোষ্ঠকাঠিন্য যখন দেখা দেয় তখন ওই যে পেটের মধ্যে যে গুড়গুড়ানি, সেগুলো যখন মানে ফার্ট হয়ে পাদ হয়ে বের হয়, ও মাই গড, কোনো মানুষ সেখানে টিকতে পারে না। এই জন্য হয় কি, বুড়া মানুষকে ভয় দেখাতে হয় না। যে কোনো বুড়া মানুষকে ভয় দেখালে সিরিয়াস একটা ইফেক্ট হয়। দেখবেন যে বুড়া মানুষ ভয়ের চোটে আপনি দাঁত বের করে চিত হয়ে হা করে রাতে নিঃশ্বাস নেয়, মানে আধো আধো ঘুম। আমাদের গ্রামের কয়েকজন বুড়া মানুষকে আমি দেখেছি, তাদের ওই মরার আগে আগে বিভৎস হয়ে গেল চেহারা, হা করে ঘুমাতো, দাঁতগুলো বের হয়ে থাকতো, কি যে একটা বিভৎস। এই জন্য আমি আসলে সবসময় করি কি, বুড়া মানুষকে কখনো ভয় দেখাই না, তাদেরকে সান্ত্বনা দিতে হয়। ও দেখেন না, ওরে আমার পুলু পুলু বাবুরে, একটা শিশুর সঙ্গে যেভাবে আচরণ করে বুড়া মানুষের সঙ্গে ওইরকম আচরণ করে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তার সাথে ওইভাবে আন্তরিকতা নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার মতো, তাকে ভালোবাসা দেওয়ার মতো, তাকে ঘুম পাড়ানোর মতো ওইরকম কোনো ব্যক্তি হয়তো তার পাশে ছিল না। ফলে কি হলো, শেখ হাসিনার এই যে এলোমেলো আচরণ, এলোমেলো কথা, তার যে হুমকি ধামকি, এগুলোর কারণে বেচারার একেবারে ব্যক্তিগত জীবন তছনছ হয়ে গেল। যাই হোক, সে গেল। সে যাওয়ার পরে যখন আবার নতুন সরকার এলো, আবার শেখ হাসিনার উৎপাত শুরু হয়েছে। ১ম মাসখানেক বোধহয় একটু বন্ধ ছিল। আমরা ধারণা করেছিলাম হয়তো সরকারের সঙ্গে তার একটা লেনাদেনা হয়েছে বা একটা বোঝাপড়া হয়েছে, বা তিনি যেটি এর আগে বলেছিলেন যে জামাতকে ঠেকানোর জন্য, আ একটি মৌলবাদী শক্তিকে ঠেকানোর জন্য তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপিকে ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সফলতা, তার অভিষেক, তারপর বিএনপি সরকারের এই যে কার্যক্রম, এগুলো নিয়ে শেখ হাসিনা মোটামুটি ১ মাস একটা, যাকে বলা হয়, গ্রেস পিরিয়ড তিনি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, তিনি সেই তার আগের মতোই আছেন। কোনো অবস্থায় তার একটু পরিবর্তন হয়নি। ইউনূসের জমানাতে যেভাবে জ্বালাতেন, এরশাদের জমানাতে যেভাবে জ্বালাতেন, বেগম জিয়ার জমানাতে যেভাবে জ্বালাতেন, ঠিক একইভাবে এখন বেচারা তারেক রহমান সাহেব তাকেও জ্বালাচ্ছেন। এবং যা মুখে আসে তাই তিনি বলছেন। এবং ইউনিক সব ঘটনা, যেগুলো মানুষ কল্পনা করতে পারে। সে লন্ডন থেকে বিভিন্ন লোকজনকে ডেকে আনছে, আনার পর তাদেরকে আবার নিজের হাতে খাওয়াচ্ছে। তারা গিয়ে আবার কান্নাকাটি করে এই শেখ হাসিনার তাকে কি খাওয়ালো, তাকে দেখলে কার মতো মনে হলো, ইত্যাদি ইত্যাদি বলে তারা কান্নাকাটি করছে। আর সমস্ত সোশ্যাল মিডিয়া সেগুলো নিয়ে নাচানাচি করছে। আবার তিনি সেই মাঝে মধ্যেই তার যারা লোকজন আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, এগুলোকে আপনি তার কৌশলের হাতিয়ার বলতে পারেন। ভারতের কিছু সাংবাদিক আছেন, বাংলাদেশে কিছু সাংবাদিক আছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটির এনজিওর কিছু লোকজন আছেন। তারা ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সামনে নিয়ে আসে এবং একটার পর একটা তারা গুজব ছড়ায়, এবং গুজব আলটিমেটলি সবই শেখ হাসিনার পক্ষে চলে যায় এবং সরকারের মধ্যে যথেষ্ট টেন্স তৈরি করে, এবং এই যে সরকারের মধ্যে যে টেন্স তৈরি করছে, এটা দেখে আবার শেখ হাসিনা খুব মজা পাচ্ছে, ভীষণ রকম মজা পাচ্ছে যে আমি তো এটাই চাই। আমি নিজে অবাক হয়ে যাই যে একটা মানুষের বয়স ৮০ বছর। আপনারা জানেন যে একটা পুরুষ ৮০ বছর হলে তার যে ধরনের শারীরিক জটিলতা থাকে, কিন্তু ৮০ বছর বয়সের একজন মহিলা হলে তার মধ্যে অনেকগুলো সেই জটিলতা আরও বেশি থাকে। কিন্তু শেখ হাসিনার অবস্থা দেখে মনে হচ্ছে তার একটা স্টিল বডি, পুরো একটা রোবটিক বডি। এর মধ্যে কোনো রকম সমস্যা নাই, ডায়াবেটিস নেই, ব্রঙ্কাইটিস নেই, নিউমোনিয়া নেই, হাঁটু ব্যথা নেই, মাথা ব্যথা নেই। মানে কি অবস্থা! মানে কোনো রকম সমস্যা নেই। কণ্ঠস্বর,
বরং বাংলাদেশে থাকতে তার যে কণ্ঠস্বর ছিল সেটা কিছুটা হলেও কাঁপা কাঁপা এলোমেলো ছিল। কিন্তু এখন দিল্লিতে যাওয়ার পর তার কণ্ঠটা এত দৃঢ় হয়ে গেছে, এখন গম 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 করে কথা বলছে, মনে হয় যেন তার বয়স এখন 50 বা 55 বছর। এগুলো সহ্য করা যায় বলেন তো? এগুলো শুনলেই তো কেমন লাগে, মেজাজটা গরম হয়ে যায়, অস্থিরতা তৈরি হয়ে যায়, হাত পিত্তস্থ হয়ে যায়, মনে হয় যে ওরে একটা চিৎকার দেই, ওরে বাবা গো, ওরে মা গো। এখন এগুলো শুনলে তো মানুষজন বাজে কথা বলবো যে তুমি এ ধরনের কী হচ্ছে, তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এইরকম সবই ভালো ছিল। এখন সেই আগস্ট মাসের 5 তারিখে যেদিন তিনি বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে চলে গেছেন, তার বক্তব্য হলো তিনি লেজারে গেছেন, তিনি আজ প্রাইম মিনিস্টার হিসেবে গেছেন, তাকে সরকারি হেলিকপ্টারে করে সেখানে ভারতীয় সরকার প্রোটোকল দিয়ে তাকে নিচ্ছে, আর বাংলাদেশ সরকার থেকে প্রোটোকল দিয়ে পাঠিয়েছে। তো কে বলছে সে পালিয়েছে? আর আমরা বলছি আরে দুপুরের খাবার খেতে পারো নাই, আরেকটু হলে জনগণ গণভবনে ঢুকে যেত, ঢুকে পড়ে তোমাকে তোমার লোকজন সহকারে পাড়িয়ে মেরে ফেলতো। এইভাবে আমরা গালাগালি করছি। তারপর আমরা বলছি যে তুমি আসতে চাও আসো, এয়ারপোর্ট থেকে, নাহিদ ইসলাম বলছে এয়ারপোর্ট থেকে ধরে এনে ডাইরেক্ট ফাঁসিতে টানানো হবে। তিনি অবশ্য বলেন না যে এয়ারপোর্টে, তো বলতে পারতেন যে আমরা আসলে শেখ হাসিনার জন্য এয়ারপোর্টে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবো। তিনি বরং বলছেন যে ওখান থেকে তাকে গ্রেপ্তার করে এনে আমরা তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাব। এখন ফাঁসির মঞ্চটা যে কোথায় হবে, এটা কি গুলিস্তানে হবে, জিরো পয়েন্টে হবে, বঙ্গভবনে হবে, যমুনার সামনে হবে, নাকি কারাগারের মধ্যে হবে, এটা অবশ্যই নাহিদ ইসলাম বলেননি। ওদিকে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন যে আমরা তাকে বেঁধে আনতে চাই। বোঝার চেষ্টা করুন, দিল্লি থেকে শেখ হাসিনাকে হাত পা বেঁধে, হাতে হাতকড়া, পায়ে ডান্ডাবেড়ি, একেবারে সে সিনেমাটিক অবস্থাতে তাকে সেইভাবে আমরা সেখান থেকে আনতে চাই, আমরা সেভাবে আনবো। এখন সে যদি স্বেচ্ছায় বাংলাদেশে আসতেছে, তা আসুক, আসুক, কামন। আপনি চিন্তা করুন, এই যে কথাগুলো আপনি দেখেন, এই কথাগুলো একটা উত্তেজনার ফসল, অস্থিরতার ফসল, এবং এইটার জন্য ওই উপদেষ্টার কোনো দায় নাই। এই যে নাহিদ ইসলাম যে কথা বললেন, নাহিদ ইসলাম নির্দোষ লোক, তার কোনো দায় নেই, সব দোষ শেখ হাসিনার। এই কারণে সেই মাঝে মধ্যে এই কথাগুলো বলছে। এখন এই বর্তমান অবস্থাতে দেখেন, সে আবার এই 5 তারিখে সেই কি বলবে না না বলবে, কি করবে না না করবে, দিল্লিতে কি একটা অনুষ্ঠান করবে, সেটি নিয়ে সরকারের যারা লোকজন আছেন তাদের মেজাজ গরম হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, মেজাজ ঠিক রাখা যাচ্ছে না, অস্থিরতায় ভুগছে। ফলে সরকারের একজন কর্তা ব্যক্তি, ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন মন্ত্রী পদমর্যাদায়, দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে দেখা করলেন, মানে দীনেশ ত্রিবেদীকে ডেকে আনলেন বা তিনি এলেন। এখন দীনেশ ত্রিবেদীর কাছে বললেন যে আপনি এই শেখ হাসিনার এই ভাষণ শাসন দেওয়া বন্ধ করেন। সে ওখানে বসে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, কথাবার্তা বলে, তাহলে এটা আপনার আমার সম্পর্কটা ভালো হবে না, বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো হবে না। এবং ঠিক একই কিন্তু বিরক্ত হয়ে গেছিল ইনুস সাহেব। এখন ভারত তো এই যে বলে যে হ্যাঁ হ্যাঁ, মনে মনে উপরে বলে হ্যাঁ দাদা আপনি যেটা বলেছেন ঠিকই, আমরা কোনো কাজ করতে তাকে দেবো না, দেবো না, দেবো না, তখন ওরা বলে দেবো না, তাকে আটকে রাখবো এবং খাবার দাবারও কমায় দেবো, এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে, চিন্তা করবেন না। আর ওই পাশে গিয়ে তারা বলে বোহেনজি চালিয়ে যান, আপনি আছেন বলেই তো আমরা আছি, আপনি কথা বলেন বলেই তো আমাদেরকে ডাকে, আপনি কথা না বলে তো আমাদেরকে ডাকতোই না, একেবারেই ডাকতো না। আমরা এই যে এখনও যে কিছুটা প্রাসঙ্গিক আছি, আপনি আমাদের কাছে আছেন, আপনি যদি জেলখানাতে থাকতেন তাহলে বাংলাদেশে যারা লোকজনরা আছে তারা ভারত নামক যে একটা রাষ্ট্র আছে, দিল্লির নামক যে একটা রাজধানী আছে, নরেন্দ্র মোদী নামক যে একজন প্রধানমন্ত্রী আছে, এটা বাংলাদেশের মানুষ ভুলেই যেত। আমরা যে এখন কথায় কথায় ভারতকে স্মরণ করছি, ভারতকে গুরুত্বপূর্ণ মনে করছি ডিউ টু শেখ হাসিনা, বিকজ শেখ হাসিনা ইজ দেয়ার, এরা সেখানে আছে। এই জন্য ওখানকার দাদারা বলে যে আমরা ওখানে যা বলি বলি ওগুলো নিয়ে আপনি মনে কিছু করবেন না গো দিদি, আপনি আপনার মতো চালিয়ে যান গো। তার প্রেক্ষিতে কি হচ্ছে, উঠতে বসতে আমরা এই শেখ হাসিনার জবান দ্বারা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। কখন যে কার অবস্থা কি হয়, কখন যে তার এই বক্তব্য শুনে আমরা হার্ট অ্যাটাকে পড়ি, আল্লাহই জানে।